বরিশাল 1 আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে 30% পাইছে, উনিও ওইখানেই উনার সিটটা চান, যিনি 10% পাইছে উনিও ওইখানে ওই সিটটা চান। এইটা রিজলভ করা হবে কিভাবে? কোনো সমস্যা নেই, আমরা কম্প্রোমাইজ করে নেব। না না, যার যেখানে প্রয়োজন সেখানে নেব। প্রয়োজন তো মূল বাধাটা আমি এটা ছাড়াই দিই, তাহলে ব্যাপারটা বুঝবেন। জি, আসলে পিআর সিস্টেমে নির্বাচনে কোন সিটে কোন প্রার্থী, এইটা বহুত বড় কথা না। পিআর সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা, আইন প্রণয়ন করা, আইনকে বাস্তবায়ন করা। তার মানে ধরেন কথার কথা, আর আমাদের যে স্থানীয় যে সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা। আমরা উন্নয়নের ব্যাপারটা নিয়ে স্থানীয় সরকার থেকে, স্থানীয় সরকার কাজ করতেছে কিনা, কোন আইনের পদ্ধতিতে, প্রক্রিয়ায় বেশ ভালো চলবে, জবাবদিহিতামূলক হবে, এদের কাজই থাকবে মূল হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। না, আপনি আমাকে আরেকটু সাহায্য করেন। ধরা যাক পীর সাহেব চরমনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা 1 আসন থেকে আপনারা এমপি বানাবেন। ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা 2 আসন থেকে এমপি বানাবেন। আমি কিন্তু এলাকায় যাইও নাই, ভোটও করি নাই, কিচ্ছু করি নাই। আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব, তাই না? আপনারা যদি 50% ভোট পান, আপনাদের যদি 150 জন সংসদ, এইটা কি ঠিক হবে? আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো? নির্ধারণ না করি তাহলে কি হবে? এলাকায় নির্ধারণ করলাম, আপনার এত পার্সেন্টেজ ধরে নেন, একটা বক্তব্য জি ধরে নেন, জি, আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন, আপনার সংসদে এত প্রার্থী আপনার আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে কোন এলাকা এটা তো নির্ধারণ করা জরুরি না? না, জরুরি। কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা, আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি কায়কোবাদ সাহেব ভালো প্রার্থী, ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ দেয়ার এমপি। তাহলে আপনি মার্কা নিলেন কেন? মার্কা নিছি তো হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য, যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে, মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক, ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে। আপনি তো আর সব জায়গায় যাইতে পারবেন না, আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক, হাত পাখা হচ্ছে এটার আদর্শ। এই জন্য আমি মার্কা নিছি। কথা বলবেন একটু বলি। জি জি জি, ধরে নেন আপনার আসলে তো মূল মার্কা, যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সে যদি মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি কোনো নির্বাচিত হতে পারবে? ধরে না কেউ হতে পারবে, অধিকাংশ পারবে না, অনেকে পারে। মূল তো মানুষের ভোট দিতে আসেন আদর্শকে, রাইট, আদর্শকে। যদি আদর্শকে ভোট দেয় আদর্শ ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যাবে সংসদে না। আমি একটু অল্প একটু বলি, আমি বছর 30 ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা দেখি, তো অনেক সময় কি হয় সাহেব জানেন, ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন, মানুষ আমাকে আগ্রহ করে নিল, কিন্তু আপনি আমাকে না দিয়ে আমার বন্ধুকে দিলেন, মানুষ হাত পাকার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না, তাকে কিন্তু ফেল করায় দেয়। এখানে আদর্শ ইম্পর্টেন্ট, ব্যক্তিও ইম্পর্টেন্ট সায়ক। আপনি শুধু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না, এখানে দুইটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই, কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা 10 জনের নির্বাচন অংশগ্রহণ করলাম 10 পার্টির থেকে, একজনে ভোট পাইছে 10,100, আর 90,000 মানুষ তার বিরুদ্ধে, তার 90,000 মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে? না, গণতন্ত্রের মজাটাই তো এটা, গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে, মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে, সেটাই তো। এখানে 10,000 মানুষ, আপনার 90,000 মানুষ তো আপনার বিরুদ্ধে, তার মেজরিটি হলো কিভাবে? না না, মেজরিটি হওয়ার দরকার নাই তো, বেশিরভাগ, সবচেয়ে বেশি মানুষ যেটা করবে, 10,000 মানুষ। আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে, গণতন্ত্রের অনেকগুলো পার্ট আছে, আপনি নিশ্চয়ই জানেন। গণতন্ত্রের পদ্ধতি কিন্তু একটা না, গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না। না, আমি জানি একটা না, প্রচুর। আমাদের দেশে একসময় মৌলিক গণতন্ত্র ছিল, আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে এখন পদ্ধতি ভিন্ন। আমার কাছে কি আমার কাছে কি মনে হয় জানেন, আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং, আমার কাছে মনে হয় যে আপনারা তড়িঘড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন, পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে, সম্ভাব্যতা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300টা আসনে আপনার 300টা ব্যক্তি গুরুত্বপূর্ণ। আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে, এরপর আপনি টেবিলে বসে 10টা লোককে আপনার ইচ্ছা মতো নিয়োগ দিবেন। This is not fair. আমাকে কথা বলতে জি জি, বলেন বলেন। দেখেন, যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি,
সেখানেও কিন্তু মেরিট ডিমেরিট আছে। আছে আপনার পিআর সিস্টেমে নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে, কিন্তু আমরা দেখবো মেরিট ডিমেরিটের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি, কোনটার গ্রহণযোগ্যতা কম। আমার একটা ছোট্ট আবেদন, আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক, আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ধৃষ্টতা ক্ষমা করবেন, কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, সেজন্য আমি বলছি আমার কিচ্ছু আসে জানি না, আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না, সো আমার কোনো স্বার্থ নাই। আমার চেয়ে অনেক মানে যোগ্য লোক আছে, তাদেরই দিয়েন, কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে, আসলেই ঝামেলা। একটু কথা বলি, পিআর সিস্টেমে নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত 28 তারিখ করি নাই। পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা 2008 থেকে শুরু করেছি। ওকে, আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচনে, করা স্বাভাবিক, প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে, এটা আমি কোনো আপসেট না, প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে, বরং মত ভিন্ন থাকার মধ্যে তো মজা। কিন্তু আমি একটা কথা মনে করি, 170টা দেশের মধ্যে 91টা দেশে পিআর সিস্টেম নির্বাচন। দেখেন আমাদের দেশে প্রেক্ষাপট, এখানে নমিনেশন মানে এখানে চোর ডাকাত বদমাশরা সে নির্বাচিত হয়, এখানে আমরা নির্বাচনে ইনভেস্ট করি না। হুজুর আমি আপনার সাথে একদম একমত, কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই 170টা দেশের মধ্যে যে 91টা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয়, সে তারা পিআর সিস্টেমে ইলেক্টেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা, তা হয়তো না। প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন আমি জার্মানির কথা বলি, জার্মানির পিআর সিস্টেম কিন্তু পিআর সিস্টেম হলো এটা অসম্ভব জটিল, আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করব না, এটা পিআর সিস্টেম আসলে কিরকম, ফ্রান্সের পিআর সিস্টেমটা কিরকম সেইটা আলাদা একটা জটিল, এটা লাগাতার এরকম বললেই হবে না যে এটা পিআর সিস্টেম। হাওয়েভার আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে হুজুর, আপনি আমার শুধু আবেদন, খালিদ ভাই আমি তো এর জন্যই বলেছি যে ডেমোক্রেসি পদ্ধতিটা কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এক, আমি সেইটাই বলেছি। অ্যাবসলিউটলি, আমার শুধু আবেদন আপনি নিজে, আমার আবেদন আপনার কাছে, কারণ আপনাকে তো সবসময় পাবো না, আপনি নিজে যে পিআর সিস্টেমটার কথা আপনি বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন, আমার আর কোনো আবেদন নাই, এটা জাস্ট আমার একটা আবেদন। পরীক্ষা আমি ভালো মনে করছি দেখে কিন্তু বক্তৃতা করেছি। আচ্ছা, পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আসছি পরবর্তী প্রসঙ্গে, সেটি হচ্ছে যে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে তা বর্জনও করতে পারে এনসিপি, বলছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দর্শক এই অবস্থানকে আপনারা, প্রিয় দর্শক এই অবস্থানকে আপনারা সমর্থন করেন কিনা? শতকরা 77% দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন, শতকরা 23% দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন না, 54,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমরা শায়েখে চরমনায় আছেন আমাদের সঙ্গে সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমকে না, আমি প্রশ্ন করি না, আমি শুধু জরিপটা পড়ে শুনিয়েছি, জরিপের মধ্যে নির্বাচন বর্জন সংস্কার হলে 77% মনে করছেন যে হ্যাঁ আক্তার সাহেবের কথা ঠিক, 23% মনে করছেন ঠিক না, 54,000 ভোট দিয়েছেন। আমি প্রশ্নটা করি, প্রশ্নটা হচ্ছে শায়েখে চরমনায়, আমাদের প্রশ্ন হচ্ছে গত জানুয়ারি মাসে জামায়াতের আমির যখন আপনাদের আমিরের সঙ্গে দেখা করেছেন, আপনিও সেখানে উপস্থিত ছিলেন, এর কয়েকদিনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আপনাদের সঙ্গে দেখা করেছেন, তখন আপনাদের সঙ্গে বিএনপি মোটের উপর 10টি বিষয়ে একমত হয়েছিল এমন প্রতিবেদন আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখেও শুনেছি। এর মধ্যে ছিল ফেসিবাদ বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না, কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দামন্দ আমরা দেখতে পাচ্ছি। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন, আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না, আমি বলছি আপনি অভিযোগ আনছেন, মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে, বিএনপির দলীয় কোন্দল নিয়েও আপনি খোঁচা দিচ্ছেন। আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, জিয়াউর রহমানের আদর্শ দেশের মানুষ দেখতে চায় না, আপনি এটাও বলেছেন। বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন শায়েখে চরমনায়? না দেখেন, বিএনপির উপরে আমি ক্ষিপ্ত হইনি, জনগণ ক্ষিপ্ত হয়েছে, আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি। দেখেন আচ্ছা, আসলে মূল প্রবলেমটা কোথায়? আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে তারা বক্তব্য দেয়, জিয়াউর রহমান সাহেব ছিলেন সেই ছিলেন, সেটুকু একজন বক্তব্য শুনলাম। আমি বলেছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে বক্তৃতা দেন, আর আপনারা যদি এই কাজ করেন তাহলে জিয়াউর রহমান আদর্শ কেউ মানবে? কথা ঠিক না? আমরা খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনারা নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে? আপনারা চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছে, এখন আপনারা যদি চাঁদা তুলেন তাহলে আপনাদের কেউ ক্ষমতায় নিবে? দেখেন আমাদের মূল কাজটা কি, রাজনীতি কেন করি খালিদ ভাই? রাজনীতি করে মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, মানুষ অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। কে কিসের জন্য করে জানি না, আমি তো এর জন্য। আমি চাই মানুষ জুলুম নির্যাতন
অপহরণ, ধর্ষণ, সে আয়নাগরে বাংলাদেশে আর দ্বিতীয়বার তৈরি না হোক, নির্বাচনে মানুষ হত্যা না হোক। আমার মা আজকে আপনি খবর দেন, আজকে চাঁদা নেওয়া দেওয়ার কারণে স্বামীকে বেধড়ক ভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। আজকের খবর, বিএনপি লোকজন করেছে, আজকের খবর দেখেন আপনি। না এখন আপনি কি বলবেন? না, এটা তো বিএনপির লোকজন বলতে এটা তো আর বিএনপির দলীয় অবস্থান নিশ্চয়ই না। আজকে যদি আপনার চরমনায়ের এত ভক্ত, এর মধ্যে কেউ একজন যদি কোনো একটা দুষ্কর্মে নিয়োজিত হন, সেটার জন্য তার মুফতি সৈয়দ ফজলুল করিমকে আসলে দোষ দেওয়া যাবে না। মানে আমি সাধারণভাবে বলবেন চরমনায় ভক্তরা করছে, এটা তো ফেরানো যাবে না। হ্যাঁ, চরমনায় ওনারা করছে, এটা তো ফেরানো যাবে না। না, চরমনায়ের ওরা করছে সেটা বলা যাবে, কিন্তু এটার জন্য নাম্বার দুই খালিদ ভাই, এখানে আমি একটা কনসেপ্ট আমি ক্লিয়ার না করলে হবে না। কনসেপ্ট একেবারে ক্লিয়ার করতে হবে। আমাকে একজনে বলেছেন যে হুজুর তারা তো এরকম করতেছে, এটা করতেছে, তারা প্রতিবাদ করতেছে, শাস্তি দিতে আছে। আমি বললাম দেখো, কয়লার কোন অংশ তুমি পরিষ্কার করলে সে পরিষ্কার হবে? তাদের সিস্টেমটাই তো চাঁদাবাজি। তাদের সিস্টেম, এই যেমন ধরে না কুষ্টিয়াতে তাদের কে নেতা নির্বাচিত হবে সেটার জন্য তারা ভোটাভুটি করছে, সেই ভোট স্বচ্ছ হয়েছে, দেখেন অভিযোগ। আমার প্রশ্ন হল, এই রাজনীতি করি দেশকে মুক্তি করার জন্য, কিন্তু আমার এই কথাগুলো এখন বর্তমান মানুষ বুঝবে না। আপনি হয়তো বুঝবেন কি আমি জানি না, আমরা অভ্যস্ত না, আমার এই নীতিবাক্য কেউ শুনবে না। শায়ক, আপনার কথা কিন্তু শত শত লোকে শোনে, কোটি কোটি লোকে শোনে, এবং শুনে যে আমি মাঝে মাঝে চমৎকৃত হই যে আপনি এইভাবে কথা কিভাবে বলেন। তারপরেও মানে আমার একটু কৌতূহল, আমি আপনাকে দুইটা আপনার উদ্ধৃতি শোনাই। আপনি মনে যা আছে আপনি বলতে পারেন। না, আপনার উদ্ধৃতি শোনাই, আপনার উদ্ধৃতিগুলি মজার বেশি। আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শেষ। জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, সেটাও শেষ। জামায়াত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি শেষ। জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোনো দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, কোনো দেশ যদি জামায়াত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে, যুক্তি থাকে, শক্তি থাকে, তারপরেও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন, সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে। এইটার মানে হিসাবটা কি? মানে আপনি মন থেকে বলেন না নাকি? মানে এটা একটা মন থেকে বলি, আমি তো মন থেকেই বলি, এবং এটা আমার বিশ্বাস। কিন্তু এই কথাগুলো হলো আদর্শ এবং নীতি, তাদের আদর্শ নীতির বাস্তবায়ন, আচ্ছা, তাদের আকিদা বাস্তবায়ন হয়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা, যেমন আমি উদাহরণ দিয়েছি, এই ব্যাপারগুলো তো আপনাকে আগেই বলেছি। যেরকম ধরে না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে, তার মানে তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে নয়, কোন এক জায়গায় ঐক্যমত হয়েছে। আচ্ছা, আমি কিন্তু আমার কোন বক্তৃতার থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই। আচ্ছা, আমি তো এই কথা আগেই বলেছি। এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি অমুক করে, হ্যাঁ, যদি জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই ব্যাপারে তাদের উপর অভিযোগগুলো আমাদের মুরব্বীরা করেছেন, এটা যদি ফেরত আসে, আমি সাথে সাথে আমার বক্তব্যকে অনুযায়ী করবো। না, তারা যদি তাদের জায়গা থেকে ফেরত আসে তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন? আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইল যে আপনি যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেটাও তো। আমি তো অন্য মানুষ। শোনেন খালিদ ভাই, আমি কি চাই জানেন? আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন? আব্বাজান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন, আমার কোনো যদি ভুল হয় তোমরা ধরিয়ে দিবা, যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি শুধরাই তার মনে আমি গুমরাহ হয়ে গেছি, আমার থেকে চলে যাও, তোমাদের জন্য অধিক হয়ে যাবে। ভাই, আমরা আমাদের দোষকে লুকাতে চাই না তো। আচ্ছা, আপনি আমার দোষ বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমার দোষ বললে মাপ চাবো, কিন্তু কোনো আশ্চর্যের কিছু নাই তো। না, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন কুল্লুকুম ফাত্তাউন, সবাই গুনাহগার। আমরা করতে পারি। আচ্ছা, দোষের কথা, আপনার দোষ ধরার যোগ্যতা আমার নাই, কিন্তু